বাংলা টপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পুজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় মাঝে মধ্যে। আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি এটাই। কেন এই কথা বলছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার প্রত্যেক দিনের মতন একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এই গত দুদিন ধরে আমরা দিল্লির রাজপথে যে নাটক অভিনীত হতে দেখছি, সেই প্রসঙ্গেই আজকে আমি আমার ভিডিওর শিরোনামটা দিয়েছি। এই কারণেই দিয়েছি, এক তো নির্বাচন কমিশনের দপ্তরে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে যে নাটকগুলো করছেন, সেই নাটকগুলোর কারণ আমরা সকলেই জানি। তিনি এতটাই ভীত সন্ত্রস্ত এই এসআইআর প্রক্রিয়ার ফলে যে আগামী দিনে তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা, সেই সন্দিহান থেকেই তার এই রকম তর্জন গর্জন। তার পাশাপাশি গতকাল সুপ্রিম কোর্টে এই আইপ্যাকের মামলা ছিল। এখন এই মামলায় কি হলো তাই নিয়ে নানান রকম মত পাওয়া যাচ্ছে। দেখুন, একদম পরিষ্কার করে বলতে গেলে যেটা বলা ভালো, সেটা হচ্ছে আমাদের এই বঙ্গ মিডিয়া এরা এতটাই অনুপ্রাণিত, এতটাই বশংবদ, যে তারা সাংবাদিকদের যে প্রকৃত কাজ, সেই কাজটা তারা করতে ভুলে গেছেন। তারা ওই সামান্য একটু অনুগ্রহ এবং তাদের চ্যানেলের বিজ্ঞাপন ইত্যাদি যাতে ঠিকঠাক মতন পাওয়া যায়, মাসের শেষে তাদের বেতনটা যাতে ওই বিজ্ঞাপনের টাকায় হতে পারে, তার জন্য মাননীয়ার তুষ্ট হন, এই ধরনের কোনো কথা বলতে পারেন না। তার ফলে খবরের থেকে তারা বহু দূরে থাকেন এবং সঠিক খবর যেটা, সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরেন না। কেন এই কথা বলছি? এই দেখুন, একটা বহুল প্রচারিত সংবাদপত্রের অনলাইন ভার্সনে যেটা খবর হয়েছে, সেটা হচ্ছে আইপ্যাক মামলার ডেট পিছিয়ে গেল। ইডির আবেদনের ফলে জজ সাহেবরা ডেট পিছিয়ে দিলেন এবং পরবর্তী ডেট কবে সেটা জানালেন। আচ্ছা, ইডির আবেদনের পরে, এটা তো পরে আসলো, প্রথম কথাটা কি? আইপ্যাকের মামলার ডেট পিছিয়ে গেল। এবং এই পিছিয়ে গেল কথাটার মধ্যে এমনভাবে একটা জোর দেওয়া হলো, মনে হলো যেন ওই তারিখ পে তারিখের চর্চার জন্যই সুপ্রিম কোর্টে এই মামলার ডেট পিছিয়ে গেল। এবং তারপরে আসলো ইডির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে। এখন ইডির আইনজীবী আবেদনটি কেন করলেন তার কারণ, যে হলফনামা পেশের জন্য বিচারকরা এর আগের দিন নির্দেশ দিয়েছিলেন এবং যেটি শুক্রবারের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, সেই হলফনামা গত পরশুদিনকে সন্ধ্যের পরে মাননীয়ার পক্ষ থেকে জমা করা হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে জমা করা হয়েছে। যার ফলে তিনি যে হলফনামায় উল্লেখ করেছেন যে ফাইলপত্র ইত্যাদি যে ডিভাইস নিয়ে তিনি বেরিয়েছেন, সেগুলো তিনি জোরপূর্বক নেননি ইডির আধিকারিকদের কাছ থেকে। তিনি ইডির পারমিশন নিয়েই সেগুলোকে নিয়ে এসছেন, যেগুলোতে তার নাকি ওই তৃণমূলের সমস্ত ডকুমেন্টস, প্রার্থী তালিকা, প্ল্যানিং, প্রোগ্রামিং ইত্যাদি ছিল। সেই কথার উল্লেখ থাকার জন্য এবং তার সঙ্গে আরও নানান রকম বিভিন্ন কথা উল্লেখ ছিল, সেই কারণেই ইডির পক্ষ থেকে একেবারে নির্দিষ্টভাবে বলা হয় যে এই হলফনামার প্রত্যুত্তরে তাদের কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো জানানোর জন্য তাদের একটু সময় দরকার এবং মামলাটি এক সপ্তাহ পরে শুনলে তারা হলফনামা দিয়ে এই হলফনামার যা যা বিষয় আছে
তার প্রতিপক্ষে কিছু তাদের বক্তব্য যেগুলো আছে সেগুলো তারা জানাবেন। তারপরেই শুনানি শুরু হবে। স্বাভাবিকভাবেই জাজ সাহেবরা তাদের বক্তব্য মেনে নেন এবং রাজ্য সরকারের কৌঁসুলি, আইপ্যাকের কৌঁসুলি, রাজ্যের যে আধিকারিকরা অর্থাৎ আইপিএস আইএএস অফিসাররা তাদের নামে যুক্ত করে কেস করা হয়েছিল, তাদের আইনজীবীদের সম্মতিক্রমেই ডেটটা পিছিয়ে সামনের 10 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার রাখা হয়েছে। এটা তো গেল একটা দিক। কিন্তু এই যে মাননীয়া গিয়ে এত লাফালাফি ইত্যাদি করছেন, বঙ্গ মিডিয়ার একটা অংশ এমন ভাব দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি একেবারে রাজ্য জয় করে ফেলেছেন। তিনি দিল্লিতে গেছেন বলে এই জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি ভয়ে একেবারে কাঁচুমাচু হয়ে গেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সমস্ত কথা মেনে নিয়েছেন এবং এমন ভাব করছে বঙ্গ মিডিয়া, এমন বক্তব্য রাখছে যেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সমস্ত বিষয়টাকে একেবারে একেবারে জলবৎতরং করে দিয়েছেন। বিষয়টা আদৌ তাই নয়। আদৌ তাই নয় এই কারণেই যে গত পরশুদিনকে নির্বাচনী আধিকারিকদের ফুল বেঞ্চের সঙ্গে মিটিং করে মুখ্যমন্ত্রী যখন বেরোলেন, তখন তার কথা বলার ভঙ্গি এবং তিনি যে কথাটা বললেন যে এই মুখ্য নির্বাচনী আধিকারিক অন্যান্য মুখ্য নির্বাচনী আধিকারিকের মতন না, তিনি কাউকে সম্মান করেন না, কারুর কথা শোনেন না, তিনি ন্যাস্টি ইত্যাদি এবং ইত্যাদি সমস্ত কিছু বললেন। একই সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও কিন্তু জড়িয়ে দিলেন। আদতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি যখন ওই বিভিন্ন রকম সৌজন্যমূলক দ্রব্যাদি নিয়ে গেছিলেন, অর্থাৎ ওই ফুল মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলেন, তখন তিনি যে মনোভাব নিয়ে গেছিলেন সেই মনোভাবের থেকে তাকে সরে আসতে হয়। কারণ তিনি ভেবেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মিষ্টি এবং ফুল পেয়ে তাদেরকে হয়তো অনেক নরম নরম কথা বলবেন বা তিনি যে কথাগুলো তুলে ধরবেন সেগুলোই মেনে চলে আসবেন। তিনি তার দলের 2-3 জন সাংসদদের যেমন নিয়ে গেছিলেন, সেরকমই এক পাল লোককে নিয়ে গেছিলেন যারা নাকি এসআইআরে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা গেছেন, কারুর নাম বাদ গেছে, অথচ তারা জীবিত রয়েছে, তাদেরকে মৃত দেখানো হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু এদেরকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কি বলা হয়েছে, এ বিষয়ে কোনো রকম কোনো কথা কিন্তু বঙ্গ মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে না। যেটা কিন্তু করে দিয়েছে একটি ইউটিউব চ্যানেল আরামবাগ টিভি। আজ গতকালকে দেখলাম তিনি একটি ওই আরামবাগ টিভির শফিকুল ইসলাম, তিনি ওই যারা বঙ্গভবনে গেছেন সেই বঙ্গভবনে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন মহিলাকে কন্ট্যাক্ট করেছিলেন, ফোন করেছিলেন এবং তার সঙ্গে ফোনে কথোপকথনের পুরো বিষয়টি তিনি কিন্তু একেবারে সবিস্তারে রেকর্ড করে তার চ্যানেলে কিন্তু প্রচার করেছেন। এবং তার থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে লোকেদের নিয়ে তিনি গেছেন, তাদের সমস্তটাই যে একেবারে ঠিকঠাক তা নয়। এই যে বলছেন যে 100-150 জন লোক মারা গেছেন, তারা সকলেই যে এসআইআর এর প্রক্রিয়ার ফলে মারা গেছেন সেটাও নয়। এখন যাকে ধরেছিলেন তিনি, তার বক্তব্য অনুযায়ী ওনার স্বামী মারা গেছেন এবং স্বামী মারা গেছেন কেন, কেউ বা কারা তার স্বামীকে বলেছিলেন এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে তার বউকে এবং বাচ্চাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই কথা শোনার পরেই তিনি রাস্তায় কাজে যেতে গিয়ে পড়ে যান, মাথায় চোট লাগে, ব্রেন স্ট্রোক হয় এবং মারা যান। আচ্ছা, তাহলে পরে নির্বাচন কমিশনের এখানে ভূমিকাটা কোথায় এই মৃত্যুতে? আদতে যে কাজটা এই আরামবাগ টিভি করেছে সেই কাজটা আমাদের বঙ্গ মিডিয়া করতে পারে না। কারণ তারা তাদের টিভিটা ওই নবান্নের 14 তলায়
মাননীয়ার কাছে বাধা দেওয়া আছে। এই যে লোকগুলো মারা গেছেন, প্রকৃতপক্ষে কতজন মারা গেছেন, কি কারণে মারা গেছেন, তারা আজ অব্দি খোঁজ করে বলতে পেরেছেন বা বলার চেষ্টা করেছেন? একেবারেই করেননি। করেননি তার কারণ নিজেদের স্বার্থের জন্য। ওই কথোপকথন থেকেই আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানা যাচ্ছে, সেইটা হচ্ছে এই লোকেদেরকে নিয়ে কিন্তু মাননীয়া একদিন দুদিন আগে পৌঁছাননি। তারা অন্ততপক্ষে ৭-৮ দিন আগে থেকেই ওখানে রয়েছেন এবং শুধু রয়েছেন তাই নয়, তাদেরকে একেবারে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা যেন রাস্তায় না বেরোন, বাইরে না বেরোন, তাদের ঘরেই থাকতে হবে এবং তাদের প্রয়োজনীয় যাবতীয় যা কিছু যদি দরকার হয় তাহলে বেল দেওয়া রয়েছে বা ইন্টারকম ফোন দেওয়া রয়েছে, তাতে ফোন করলে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। বুঝুন ঠেলা। এই রকমভাবে এই গরিব দুঃখী লোকগুলো, একে তো যারা সর্বশান্ত হয়েছেন, কারুর নাম বাদ গেছে, যেমন ঠিক কথা, সেটা সংখ্যাটা কত? কিন্তু এই গরিব দুঃখী লোকগুলোকে এই রকমভাবে পণবন্দি করে রাখার মতন আচরণ করার কোনো মানে আছে? এগুলোর কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে আদতে মুখ্যমন্ত্রী এতটাই ভীত হয়েছেন যে তিনি যে কোনো রকমভাবে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, যাতে জনমানসে এটা প্রতিষ্ঠিত হয় যে তিনি ডিপ্রাইভ হচ্ছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেরকম আদৌ কিছু নয়। ওই মহিলার বক্তব্য থেকেই জানা যায় তাদেরকে রাজধানী করে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে আবার কিছু আর্থিক সাহায্যও করা হয়েছে। এমনকি তাদেরকে চাকরির কথাও বলা হয়েছে। ওই ক্যাজুয়াল চাকরি, অঙ্গনওয়াড়ির রান্না করা ইত্যাদির চাকরি, এইসবের কথা বলা হয়েছে। যার ফলেই এই দলে দলে লোক কিন্তু তাদের কথায় দিল্লিতে গিয়ে বসে আছে। এখন আদৌ তারা ওখানে বসে মাননীয়ার কথা অনুযায়ী চলে নিজেদের কোনো স্বার্থ সিদ্ধি করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এই যখন একদিকে চলছে, তখন মাননীয়া গতকালকে দেখলাম এই সমস্ত গরিব সর্বশান্ত হওয়া লোকগুলোকে একেবারে স্টেজে সাজিয়ে গুছিয়ে বসিয়ে প্রেস কনফারেন্স করলেন এবং তিনি মহারানীর মতন যেমন বসলেন, ঠিক তার পাশে তার ভাইপোকে রাখলেন। রেখে তিনি নিজের মতন করে গুছিয়ে যা কথা বলার সেগুলো বললেন। তার সাথে সাথে একটা এমন কথা বললেন, যে কথাটা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝতেই পারছি না। তিনি বললেন, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট করা যায়। ইমপিচমেন্ট করে তাকে হয়তো আমরা সরাতে পারবো না, আমাদের সংখ্যা নেই, কিন্তু এটা তো সংসদে লিপিবদ্ধ করে রাখা যায়। বুঝুন ঠেলা। যাদের সংসদের দুটো কক্ষ মিলিয়ে সাংসদের মোট সংখ্যা ৪২ কি ৪১, তারা বলছেন ইমপিচমেন্ট করার কথা। আরে তিনি জানেন ইমপিচমেন্ট করার নিয়মটা কি? লোকসভা বা রাজ্যসভা যে কক্ষেই ইমপিচমেন্ট করতে যান না কেন, এই প্রস্তাব নিয়ে আসতে যান না কেন, এই প্রস্তাবের পক্ষে অন্তত পক্ষে ৫০% সাংসদের সই দরকার হবে এবং শুধু তাই নয়, এই ৫০% সাংসদের সই পাওয়ার পরে স্পিকার ঠিক করবেন আদৌ এই অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালানো যায় কি যায় না। যদি তিনি মনে করেন যে চালানো যায়, তাহলে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি সমস্ত কিছু দেখার পরে তারপরে এই আলোচনা এবং ভোটাভুটি হবে এবং এই ভোটাভুটিতে কমপক্ষে ২/৩ সদস্যর সমর্থন পেলে তবেই ইমপিচমেন্ট প্রক্রিয়া কার্যকারী হবে। ফলে যেটা সম্ভব না সেই কথাটাই তিনি তুলে দিলেন। আদতে তিনি একটু চমকানোর রাজনীতি করতে গেলেন,
যাতে ইমপিচমেন্টের কথা বলে একটু ওই জ্ঞানেশবাবুকে, অর্থাৎ নির্বাচন কমিশন এবং তার ফুল বেঞ্চের যে সদস্য আছে তাদেরকে একটু চাপে রাখা যায়। আদতে তিনি তো চাপের রাজনীতিটাই ভালো বোঝেন এবং করেন। তার রাজনীতির দুটোই মূল উপাদান আছে। এক, তিনি হয় লাশ খোঁজেন রাজনীতিকে করার জন্য, আর না হলে পরে তার চাই কোনো একজন প্রতিপক্ষ। বর্তমানে তিনি বিজেপি তার সঙ্গে তার দোসর হিসেবে নির্বাচন কমিশনকে বেছে নিয়েছেন তার প্রতিপক্ষ হিসেবে। সেই কারণেই এই ইমপিচমেন্ট করা বা দিল্লিতে গিয়ে এই ভূতের নৃত্য করার কথা তার মাথায় ঘুরছে। সেই কারণেই আজকে আমি আমার প্রতিবেদনের শিরোনাম দিয়েছি, কুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছে করে। কারণ তিনি জানেন তার সংখ্যা নেই, তার কথাতে তার ইন্ডিজোটের সহযোগী দলগুলো আদৌ তাকে সমর্থন করবে কিনা, এবং করলেও সেই সংখ্যাটা সংসদের 50% হবে কিনা সেটাও নির্দিষ্ট করে বলা যায় না। তবু তিনি এই কথাটা বললেন, কারণ তার ওই মনের ইচ্ছা। তাকে দেখাতেই হবে তিনি যা করেন দেশের কোনো রাজনীতিবিদ, দেশের অন্যান্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সেটা করতে পারেন না। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।